প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে মহাজোটের শরিকদের মতামত প্রাধান্য দেয়া না দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত কাল। একাধিক প্রার্থী যেতে থাকবে সেখান থেকে যে সবচেয়ে যোগ্য, যার জনপ্রিয়তা আছে, যার গ্রহণযোগ্যতা আছে, এরকম প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি, চূড়ান্ত সিদ্ধান্ত রাতে। তৃণমূল পর্যায়ে বেশিরভাগ নেতাকর্মীরা চান যাতে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করি এবং আমরা আশা করছি আজকের মধ্যে নেতৃত্ব সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে দল এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তৃণমূল পর্যায়ে জনগণের কাছে দায়বদ্ধতার চেয়ে নেতাদের সুনজরই বেশি প্রাধান্য পাবে আশঙ্কা বিশেষজ্ঞদের। উপরের যিনি নেতা, সেটা সাংসদ হতে পারে বা আরও কেউ হতে পারে, মন্ত্রী হতে পারে বা অন্য কোনো স্তরের নেতা, তার নেক নজরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে জনগণের প্রতি দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ না। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদদের হত্যার হুমকির অভিযোগে রাজধানী তেজগাঁও থেকে এক জামায়াত কর্মী গ্রেফতার। আইএস সন্দেহে বাড্ডা থেকে আটক আরও এক। কোনো ধর্মই উগ্রবাদ সমর্থন করে না বলছেন চিন্তাবিদরা। ধর্মের আড়ালে যে কোনো অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসার তাগিদ। প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী। দহগ্রাম আঙ্গরপোতায় মোবাইল ফোনে 3G কার্যক্রমের উদ্বোধন। দেশের বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে সন্তুষ্ট নয় কর্মরত শ্রমিকরা। কাজ অনুযায়ী বেতন ভাতা ও সুযোগ সুবিধা না থাকাকে দায়ী করছেন কর্মীরা। এবং ব্রিটেনে 50,000-এর বেশি বাংলাদেশি এখনো মেশিন রিডেবল পাসপোর্ট পাননি। সময় লাগবে আরো 2 বছর বলছে হাই কমিশন। উদ্বেগে প্রবাসীরা। আসন্ন পৌরসভা নির্বাচনে কোন পদ্ধতিতে প্রার্থী বাছাই ও মনোনয়ন দেয়া হবে তা ক্ষমতাসীন আওয়ামী লীগের গঠনতন্ত্রে নির্ধারণ করা নেই। সেই জন্য এই মনোনয়ন কিভাবে হবে তা ঠিক করতে আগামীকালই বৈঠকে বসছে দলের কার্যনির্বাহী সংসদ। এই বৈঠকেই নির্ধারণ করা হবে মহাজোটের শরিকদের সাথে আসন বন্টন সহ প্রার্থীদের মনোনয়ন দেবার প্রক্রিয়া। সময় সংবাদের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তাহসিনা জেসির প্রতিবেদন। আগামী 30শে ডিসেম্বর দেশের 234টি পৌরসভায় অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন উপলক্ষে চাঙ্গা ভাব বিরাজ করছে তৃণমূলের রাজনীতিতে। দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্তে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীরা ইতিমধ্যেই শুরু করেছেন নির্বাচনী নানা তৎপরতা। তবে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে প্রার্থী বাছাই ও মনোনয়ন দেবার প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগের গঠনতন্ত্রে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে দলকে। যেহেতু নির্বাচনটি নতুন, সেহেতু আমাদেরকে নতুনভাবে সিদ্ধান্ত নিতে হচ্ছে। শুধু গঠনতন্ত্রে না, বাংলাদেশের ইতিহাসেও তো এটি না ছিল না। এটিকে নতুনভাবেই এর পদ্ধতি নির্ধারণ করতে হবে। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে যে এবার দলীয়ভাবে স্থানীয় পর্যায়ে নির্বাচন করার ক্ষেত্রে এই মনোনয়ন দেওয়ার জন্য সিলেকশন বোর্ডটা যেটা হবে সেটা কোন পর্যায়ে হবে, এটা কেন্দ্রীয় কমিটি থেকে এটা সিদ্ধান্ত নিয়ে সিলেকশন বোর্ড করা হবে। এদিকে পৌরসভা নির্বাচনে প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের আত্মীয় স্বজনদের প্রতিদ্বন্দ্বিতা ও প্রচারণার বিষয়টি ইতিমধ্যেই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মাঝে। তবে নেতারা জানালেন উত্তরাধিকার নয়, স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতাকেই প্রাধান্য দেওয়া হবে মনোনয়ন দেবার ক্ষেত্রে। প্রার্থী তার কে আত্মীয়, এমপি না মন্ত্রী, এটা বিবেচ্য বিষয় নয়। এখানে তার গ্রহণযোগ্যতা, তার সামাজিক অবস্থান, তার জনপ্রিয়তা, এইগুলোই তার মূল ফ্যাক্টর হিসেবে এখানে কাজ করবে। পারিবারিক উত্তরাধিকার বিষয়টি নয়, বিষয়টি হলো যে রাজনীতিতে এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা। তারা আরো জানান, আসন্ন পৌরসভা নির্বাচনে মহাজোটের শরিকদের বিষয়ে আসন বন্টন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি আওয়ামী লীগ। গুলি হয়েছে। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। এদিকে পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিএনপি। তবে তড়িঘড়ি করে পৌরসভা নির্বাচন আয়োজন করাকে সরকারের দুরভিসন্ধি হিসেবে দেখছে দলটির শীর্ষ নেতারা।
তাদের দাবি, সরকার পতনের আন্দোলন ঠেকাতেই এই পথ বেছে নিয়েছেন ক্ষমতাসীনরা। এদিকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে রাতে গুলশান কার্যালয়ে বৈঠকে বসছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 30শে ডিসেম্বর দেশের 234টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার আইন 2 দফায় সংশোধনের পর এই প্রথমবারের মতো মেয়র পদে প্রার্থীরা তাদের রাজনৈতিক দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে। বিগত সংসদ নির্বাচন বর্জনকারী প্রধান রাজনৈতিক দল বিএনপি স্থানীয় নির্বাচনে অংশ নেবে কিনা তা এখনো স্পষ্ট না হলেও নির্বাচনের আয়োজন সরকারের দুরভিসন্ধি হিসেবে দেখছেন দলটির শীর্ষ নেতারা। দুঃশাসনের মাত্রা এমনই পর্যায়ে পৌঁছেছে, বিএনপি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারলে এবং জনগণ শুধু ভোট কেন্দ্রে যেতে পারলেই আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। বিএনপি প্রার্থীরা অবশ্যই বিজয়ী হবে। আমরা মনে করি সেটা সরকার তার বিশেষ উদ্দেশ্য অথবা মতলব হাসিলের জন্যই করেছে এবং এই তফসিল ঘোষণার মাধ্যমে একটা জিনিস সুস্পষ্ট, নির্বাচন কমিশন অনেক তড়িঘড়ি করেই এই তফসিলটি ঘোষণা করেছেন। একই সাথে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচনে কারচুপির আশঙ্কা এই শীর্ষ নেতার। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে আওয়ামী লীগের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠান। এদের দ্বারা সুষ্ঠু নির্বাচন হবে এটি বাংলাদেশে কোনো মানুষ বিশ্বাস করে না, বিএনপিতে নয়। এদিকে পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আজ রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য। তৃণমূল পর্যায়ে বেশিরভাগ নেতাকর্মীরাই চান যাতে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করি এবং আমরা আশা করছি আজকের মধ্যেই সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে দল এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা তা নির্বাচন কমিশনকে নিশ্চিতের আহ্বান জানান এ দুই শীর্ষ নেতা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংশোধিত পৌরসভা আইন 2015-এ প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রতি নেই স্পষ্ট কোনো নির্দেশনা। এক্ষেত্রে তৃণমূল পর্যায়ে জনগণের কাছে দায়বদ্ধতার চেয়ে নেতাদের সুনজরই বেশি প্রাধান্য পাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এর ফলে স্থানীয় সরকার ব্যবস্থা উল্টো পথে হাঁটবে বলেও মত তাদের। রাশেদ লিমনের রিপোর্ট। দলীয় ব্যানারে প্রথমবারের মতো হতে যাচ্ছে স্থানীয় সরকার পর্যায়ের কোনো নির্বাচন। 30 ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করে মেয়াদ উত্তীর্ণ 234টি পৌরসভার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের তারিখ 30 ডিসেম্বর। এর মধ্যে ঢাকা বিভাগে 65টি, চট্টগ্রাম বিভাগে 37টি, রাজশাহীতে 49টি, খুলনায় 30টি, রংপুরে 20টি, বরিশালে 17টি ও সিলেটে 16টি পৌরসভা অন্তর্ভুক্ত। দলীয় সমর্থন প্রথা ভেঙে সংশোধিত পৌরসভা আইন 2015-এর অধীনে এবারই প্রথম মেয়র প্রার্থীরা পাচ্ছেন দলীয় মনোনয়ন। তবে দলগুলো কোন প্রক্রিয়ায় তাদের প্রার্থী নির্বাচন করবে সে বিষয়ে আইন কিংবা বিধিতে নেই স্পষ্ট কোনো নির্দেশনা। ফলে প্রার্থী নির্বাচনে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। মেয়র বা যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের কাছেও স্থানীয় পর্যায়ের দায়বদ্ধতা অত গুরুত্বপূর্ণ নয়। যে উপরের যিনি নেতা, সেটা সাংসদ হতে পারে বা আরও কেউ হতে পারে, মন্ত্রী হতে পারে বা অন্য কোনো স্তরের নেতা, তার নেক নজরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে জনগণের প্রতি দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ নয়। যিনি প্রার্থী হচ্ছেন তিনি তার কথা এবং কাজে মিল রাখতে পারবেন কিনা, তার সেই সোশ্যাল স্ট্যান্ডিংটা আছে কিনা, তিনি ডেলিভার করতে পারবেন কিনা, আর সেই সঙ্গে দলের প্রতি বিশ্বস্ততা তার কতটুকু থাকবে। আর এতে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলেও মনে করেন তারা। এক অর্থে স্থানীয় সরকার কিন্তু অনুপস্থিত। শাসক দলের আশীর্বাদ পুষ্ট না থেকে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো আপনার যথাযথভাবে কাজ করতে সক্ষম নয়। এই ধরনের গণতন্ত্রের এই ধরনের একটা বাস্তবতা যদি আমরা তৈরি করতে থাকি, তাহলে কিন্তু বিষয়টা হচ্ছে একদম একটা জনকল্যাণের বিপরীতে যাচ্ছে। যেসব কথা বলে আমাদেরকে গণতন্ত্রের বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, তার উল্টো পথে অ্যাকচুয়ালি আমরা হাঁটছি। রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আইনটি আবারও সংশোধন করা যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বুদ্ধিজীবী ও রাজনীতিবিদদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আব্দুল হক নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আব্দুল হক জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের।
এদিকে ইন্টারনেটে আইএসের প্রচারণা চালানোর অভিযোগে বাড্ডা এলাকা থেকে নাহিদ হাসান নামে আরও একজনকে গ্রেফতার করেছে ডিবি। চলতি মাসের প্রথম দিকে সেলফোনে খুদে বার্তার মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয় শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামানকে। এছাড়া এই বছরের বিভিন্ন সময় আনসারুল্লাহ বাংলা টিমের নামে অধ্যাপক জাফর ইকবাল, মুনতাসির মামুন সহ কমপক্ষে 20 জনকে দেওয়া হয় একই ধরনের হুমকি। আর পুলিশের হিসেব বলছে এ পর্যন্ত শিক্ষাবিদ, রাজনীতিবিদ সহ 153 জনকে দেওয়া হয়েছে হত্যার হুমকি। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, শত্রুতার জের ধরে পূর্ব পরিচিত 3 জনকে ফাঁসানোর জন্যই সাম্প্রতিক হুমকিগুলো দিয়েছে আব্দুল হক। এছাড়া আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন ব্যক্তিদের কারা হত্যার হুমকি দিয়েছিল এ ব্যাপারে আব্দুল হক কিছু জানে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। তাও জঙ্গি সংগঠনের নামে হুমকি ধামকি কিংবা চিঠি প্রেরণের ঘটনা ঘটেছে তার প্রমাণ হলো এটি একটি। আবার চিঠি প্রেরণও আমাদের কাছে মনে হয়েছে তদন্তে যে এইরকমই কোন একটা মানে বিচ্ছিন্ন গ্রুপের সেটির তাদেরই অপচেষ্টা। এছাড়া আইএসের হয়ে প্রচারণা চালানোর অভিযোগে গ্রেফতার শিবির সমর্থক নাহিদ হোসেন আইএসের কর্মকাণ্ড সমর্থন করলেও নিজে ইসলামী জীবনধারা পালন করে না বলে দাবি পুলিশের। মূলত প্রচারণা চালিয়ে মানুষকে আইএসে যোগ দিতে উৎসাহিত করাই ছিল তার মূল উদ্দেশ্য। সে খিলাফতের সৈনিকের ক্যাপ্টেন হিসাবে, খিলাফতের ক্যাপ্টেন হিসাবে নিজেকে দাবি করে এই ফেসবুকে লেখালেখি করত। ইসলামিক স্টেটের নামে যে সমস্ত দায় স্বীকার ইত্যাদি ইত্যাদি সেইগুলো তার এই ফেসবুক আইডি থেকেও প্রকাশ হতো, বাংলায় প্রকাশ করা হতো পাশাপাশি। এবং এইটার কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই রিতা কার্সের দাবির আগেই সে আসলে বাংলায় আপলোড করেছে। গ্রেফতার দুজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য মিলবে বলেও আশা গোয়েন্দা কর্মকর্তার। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সময়ে ধর্মের দোহাই দিয়ে এক এক করে হত্যা করা হচ্ছে মুক্ত চিন্তার মানুষদের। ধর্মীয় বিশ্লেষকরা বলছেন, যারা ধর্মের নামে এমন উগ্রবাদের বিষ বাষ্প ছড়াচ্ছেন তারা কলুষিত করছেন সমগ্র মানব জাতি, দেশ ও সমাজকে, সেই সাথে ধর্মকেও। তারা বলছেন, এ থেকে উত্তরণে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উদ্যোগী হতে হবে সরকার ও ধর্মীয় নেতাদের। বিস্তারিত তোহা খান তামিমের রিপোর্টে। গণজাগরণ মঞ্চের আন্দোলন তখন তুঙ্গে। ব্লগার রাজীব হায়দার হত্যার মাধ্যমে শুরু হয় এক নতুন সংঘাত, যার সবশেষ শিকার প্রকাশক ফয়সাল আরেফিন দীপন। আর এসব হত্যাকাণ্ডের প্রতিটিরই দায় স্বীকার করছে কোনো না কোনো উগ্র ধর্মীয় গোষ্ঠী। তবে বিভিন্ন ধর্মের চিন্তাশীল ব্যক্তিরা বলছেন, কোনো ধর্মেই এমন উগ্রবাদের স্থান নেই। ইসলামের নামে আতঙ্কবাদ ছড়াচ্ছে, জঙ্গিবাদ ছড়াচ্ছে, এরাও ইসলামের অর্ধেক ব্যাখ্যা দিচ্ছে। হাদিসের বিষয়বস্তুটা এই ধরনের, তুমি যদি নিজেকে মুমিন বা মুসলিম বলে মনে করো তাহলে তুমি তোমার ভাইকে আতঙ্কগ্রস্ত করো না। অহিংসাই পরম ধর্ম, প্রত্যেক ধর্মেই এই কথা বলে। আর স্বামী বিবেকানন্দ এই কথা বলেছেন, সেই প্রকৃত ধার্মিক যে নিজ ধর্মের নিষ্ঠা রাখবে এবং অন্য প্রত্যেকটি ধর্মের শ্রদ্ধা রাখবে। তবে মত প্রকাশের ক্ষেত্রেও অন্যের বিশ্বাসে আঘাত করা যাবে না বলে মনে করেন এই ধর্মযাজক। তার যার বিশ্বাস সেটা যেন আমরা রক্ষা করি, সংরক্ষণ করি, সে বিশ্বাসের উপর আমরা যেন কোনোভাবে কোনো আঘাত আমরা না করি। আর এই সংকট থেকে উত্তরণে সরকারের পাশাপাশি ধর্মীয় প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যে সমাজে বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে এগুলোকে প্রতিরোধ করো। যারা ইসলাম সম্পর্কে বিদগ্ধ তাদের সকলেরই উচিত হবে ইসলামের একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভাষা। সাংঘর্ষিক কার্যকলাপের দ্বারা ধর্মীয় দূরত্ব না বাড়িয়ে পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্যপূর্ণ আচার আচরণ দ্বারা দূরত্ব কমাতে হবে। তাহলেই আমাদের নতুন প্রজন্ম পাবে এক সংঘাতহীন শান্তিময় পরিবেশ। এমনটাই মনে করছেন ধর্মীয় চিন্তাশীল মানুষরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে জঙ্গি সংগঠনগুলো কাজের পদ্ধতি এবং আক্রমণের কৌশলে পরিবর্তন আনায় তাদের প্রতিরোধে এবার পুলিশও ভিন্ন পথ অবলম্বন করতে যাচ্ছে। এক্ষেত্রে জঙ্গি ও সন্ত্রাসী দমনে জনগণকে সম্পৃক্ত করতে চায় চট্টগ্রামের পুলিশ। তাই দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা কমিউনিটি পুলিশিং সিস্টেমকে সক্রিয় করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এক দশক আগে বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার ঘটল। সাম্প্রতিক সময়ে টার্গেট আক্রমণের ক্ষেত্রে পরিবর্তন এনেছে সক্রিয় জঙ্গি সংগঠনগুলো। আগে দলবদ্ধ হয়ে প্রশিক্ষণ এবং আক্রমণে যেত তারা, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজনের সূত্র ধরে বাকিদেরও গ্রেপ্তার করতে থাকায় ভিন্ন কৌশল নিয়েছে জঙ্গিরা। এই যে তাদের ধরন, এই ধরনগুলির সম্বন্ধে তাদের মূল উদ্দেশ্য একটা অ্যানার্কি সৃষ্টি করা রাষ্ট্রের মধ্যে, যাতে মানুষ গণতন্ত্র বিমুখ হয়ে দাঁড়ায়। তো সেই জন্য জনগণকে নিয়েই কিন্তু জঙ্গিবাদকে দমন করতে হবে। পুলিশ এককভাবে
দমন করার বর্তমান কিন্তু সম্ভব নয়। বন্দরনগরী চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলোর সদস্যরা ছোট ছোট গ্রুপ করে বাসা ভাড়া নিয়ে থাকছে। এই অবস্থায় জঙ্গিবাদ দমনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে চায় পুলিশ। জঙ্গিবাদ, মৌলবাদ, ধর্মীয় যে একটা উগ্রতা, এগুলো আমরা দমন করতে সক্ষম হব জনগণের সহায়তা নিয়ে, এবং জনগণের সহায়তা নেওয়ারই একটা মাধ্যম বা একটা সেতু বন্ধন হলো কমিউনিটি পুলিশ। এদিকে জঙ্গিবাদ দমনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাঠ পর্যায়ে শুরু হয়েছে কমিউনিটি পুলিশিংকে সক্রিয় করার কাজ। জনগণ যাতে যে কোনো তথ্য থাকলে পুলিশকে দিতে পারে, এই বিষয়ে আমরা কমিউনিটি পুলিশের মাধ্যমে পুরো থানা এলাকায় কাজ করছি নতুন করে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন কমিউনিটি পুলিশিং এর জন্য নগরের 41টি ওয়ার্ডে ওয়ার্ড কমিটির পাশাপাশি 16টি থানায় থানা কমিটি এবং একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। আর ডিসেম্বরে এসব কমিটির সদস্যদের নিয়ে সমাবেশ করবে পুলিশ প্রশাসন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন। জেলা প্রশাসক পর্যায়ের এই বৈঠকের এজেন্ডা পাচার, চোরাচালান প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সবসময়ই প্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দহগ্রাম আঙ্গুরপোতায় বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনের 3G কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারই দেশের অ্যানালগ টেলিফোন সিস্টেমকে ডিজিটালে রূপান্তর করেছেন। লালমনিরহাটে প্রত্যন্ত অঞ্চল দহগ্রামের উন্নয়নে বর্তমান সরকারের নানামুখী কর্মকাণ্ডের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে তিনি স্থানীয় সাংসদ ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সাথে কথা বলেন। 96 সালে সরকারে আসার আগে বাংলাদেশের কোথাও ডিজিটাল টেলিফোন ছিল না, সব জায়গায় কিন্তু অ্যানালগ ছিল। শুধুমাত্র চিটাগাঁয়ে কিছুটা ছিল আর ঢাকা ছিল, এছাড়া বাংলাদেশের কোথাও ছিল না। এমনকি ঢাকা শহরে লালবাগ এলাকায়ও কিন্তু ডিজিটাল পদ্ধতি ছিল না। আমরাই কিন্তু 96 সালে উদ্যোগ নেই, পর্যায়ক্রমিকভাবে সারা বাংলাদেশে ডিজিটাল টেলিফোন করে দিই। আর মোবাইল ফোনের কাহিনী আরও করুন, কারণ মোবাইল ফোনের ব্যবসা করতেন সেই সময় বিএনপির এক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তার একার ব্যবসা ছিল। এই জন্য মোবাইল ফোন কিনতে গেলে 1,30,000 টাকা লাগতো, আর ফোন করতে গেলে পার মিনিট 10 টাকা, ধরলেও 10 টাকা, করলেও 10 টাকা, দুই দিকেই 10 টাকা করে ছিল। এবং সেটা ঢাকা চিটাগাং ছাড়া খুব বেশি, যেমন মন্ত্রীর বাড়ি ছিল চিটাগাং, তাই ঢাকা চিটাগাংয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল, আর কোথাও ছিল না। আমি এসে সিদ্ধান্ত নিলাম যে এই সব সেক্টরগুলি প্রাইভেট সেক্টরে উন্মুক্ত করে দিতে হবে। তাহলে একদিকে যেমন কর্মসংস্থান হবে, মানুষ সেবা পাবে। এবং আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে একবার উপজেলা পর্যায় পর্যন্ত দিয়ে এখন তো ইউনিয়ন পর্যায় পর্যন্ত চলে গেছে। আমরা এই মোবাইল ফোন প্রথম চোটে আমি 3টা মোবাইল ফোন কোম্পানিকে প্রাইভেট সেক্টরে ব্যবসা করতে দেই। জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার আদালতে যাবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী। বেগম জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, কাল আদালতে না গেলেও মামলার পরবর্তী তারিখে তিনি আদালতে যাবেন। গত বৃহস্পতিবার দুর্নীতির এই 2 মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে কাল পরবর্তী দিন ধার্য করেন আদালত। দীর্ঘ 2 মাস 10 দিন লন্ডনে থাকার পর গত শনিবার বিকেলে দেশে ফেরেন বেগম জিয়া। ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় একই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পরিমল জয়ধরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। কিছুক্ষণ আগে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক সালেউদ্দিন আহমেদ এই রায় ঘোষণা করেন। 2011 সালের 5 জুলাই নির্যাতিতার বাবা বাড্ডা থানায় ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল সহ 3 জনকে আসামি করে মামলা করেন। এরপর 6 জুলাই ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আর 2012 সালে 7 মার্চ পরিমলের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করে গোয়েন্দারা। অপরদিকে অভিযোগ গঠনের মতো উপাদান না থাকায় মামলার অপর 2 আসামি ভিকারুন্নিসা নূন স্কুলের সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগম ও বসুন্ধরা শাখার সাবেক প্রধান লুৎফর রহমানকে অব্যাহতি দেওয়া হয়। পরে এপ্রিল থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। মোট 49 জন সাক্ষী থেকে সাক্ষ্য নেওয়া হয় 28 জনের।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মতিউর রহমান নিজামীর আপিলের যুক্তিতর্ক শুরু হবে 30 নভেম্বর। দুপুরে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই দিন ধার্য করেন। একই সাথে আদালত বলেন 30 নভেম্বর থেকে 3 দিন আসামিপক্ষ এবং 7 ডিসেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাবেন। এছাড়াও 8 ডিসেম্বর উভয় পক্ষকে পাল্টাপাল্টি যুক্তিতর্ক উপস্থাপনের আদেশ দেন আপিল বিভাগ। এর আগে আজ 6ষ্ঠ দিনের মতো মামলার নথিপত্র আদালতকে পড়ে শোনান আসামিপক্ষের আইনজীবীরা। 2014 সালের 29 অক্টোবর নিজামীকে বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে মৃত্যুদণ্ডাদেশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরের মাস 23 নভেম্বর খালাস চেয়ে আপিল করেন নিজামীর আইনজীবী। হাতে লেখা পুরনো বাংলাদেশি পাসপোর্টে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের শেষ সময় 24 নভেম্বর হলেও ব্রিটেনে এখনও 50,000-এর বেশি বাংলাদেশি এমআরপির আওতার বাইরে রয়ে গেছেন। লন্ডনের হাইকমিশন জানিয়েছেন এই পাসপোর্ট দিতে সময় লাগবে আরও 1.5 থেকে 2 বছর। এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় আছেন প্রবাসী বাংলাদেশিরা। ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের এমআরপি প্রদানের প্রক্রিয়া গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন ইতিমধ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। অতিরিক্ত জনবলের মাধ্যমে বাড়তি সময়ে এমআরপি আবেদন গ্রহণ করেছে হাইকমিশন। 2011 সালের 16 সেপ্টেম্বর থেকে ব্রিটেনে মেশিন রিডেবল পাসপোর্টের কার্যক্রম শুরুর পর গত 4 বছরে 48,000 পাসপোর্ট প্রদান করেছে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশন। বাকি রয়ে গেছে আরও 50,000-এর বেশি। হাইকমিশনের কর্মকর্তারা ধারণা করছেন এই 50,000 ব্রিটেন প্রবাসী বাংলাদেশিকে এমআরপি প্রদান করতে সময় লাগতে পারে আরও 2 বছর। হাতে লেখা পাসপোর্টের এক্সপায়ারির ব্যাপারে সরকারি কোনো নির্দেশনা আমরা অফিসিয়ালি এখনো পাইনি, তবে পত্রপত্রিকা মারফত আমরা জানতে পেরেছি যে 24 নভেম্বরের পর সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য যে সমস্ত প্যাসেঞ্জার আমাদের কন্ট্যাক্টে আসতেছে এই সমস্যা নিয়ে, তাদেরকে আমরা বলছি যদি আপনার হাতে সময় থাকে আপনি এখান থেকে মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে যান, অথবা বাংলাদেশে যদি চলে যান তাহলে ইমিডিয়েটলি মেশিন রিডেবল পাসপোর্ট সংগ্রহ করে পরবর্তীতে আপনি ইউকেতে আসবেন। ক্র্যাশ প্রোগ্রামের আন্ডারে এমআরপি করার ব্যাপারে এখন পর্যন্ত কোনো গাইডলাইন পাইনি। অবশিষ্ট 50,000 যে আছে তাদের এমআরপি দেওয়ার ক্ষেত্রে যেহেতু প্রতি মাসে আমরা প্রায় 2,500 মতো পাসপোর্ট দিচ্ছি, সেক্ষেত্রে 1.5 থেকে 2 বছর সময় লাগবে বলে আমি মনে করি। এদিকে প্রবাসী বাংলাদেশিরা বলছেন মেশিন রিডেবল পাসপোর্টের কার্যক্রমে আরো বেশি প্রচারণার প্রয়োজন ছিল, আর এই মেশিন রিডেবল পাসপোর্ট না থাকায় অনেকে পড়ছেন নানা ভোগান্তিতে। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে জানানোটা সাফিসিয়েন্ট নয়, আরো ভালো করে প্রচারণা হওয়া দরকার ছিল। আমি রিসেন্টলি হলিডে পাইছি, টিকিট বুকিং করছি, তো হাইকমিশনে যোগাযোগ করলাম, ওরা বলে 1 থেকে 1.5 মাস সময় লাগবে এমআরপি পাসপোর্টের জন্য। বিরাট একটা ভোগান্তির মধ্যে পড়ছি। প্রায় 10 লাখ হাতে লেখা পাসপোর্টের মেয়াদ রয়ে গেছে 2018 সাল পর্যন্ত। যারা এই পাসপোর্ট নিয়ে বিদেশে অবস্থান করছেন তারা দেশে ফিরে যেতে কোনো সমস্যা নেই, তবে বাংলাদেশ থেকে বিদেশে ফিরে আসার সময় এই পাসপোর্টের কার্যকারিতা না থাকায় বেশ বিবেকে পড়তে হবে প্রবাসীদের। আর এ নিয়ে অন্যান্য দেশের প্রবাসীদের মতো ব্রিটেন প্রবাসীরা রয়েছেন উদ্বেগ ও উৎকণ্ঠায়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। চোরাচালান প্রতিরোধে নজরদারি বাড়ানোর পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পাটজাত পণ্য পাচার প্রতিরোধে বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে। জানুয়ারির 1 তারিখ থেকে মাসব্যাপী একটা করবে, সেখানে মানে পাবলিক অ্যাওয়ারনেস যেটাকে আমরা বলি, সেটা বৃদ্ধির জন্য স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বাজার, হাট সব জায়গায় তারা কাজ করবে। আমাদের বাজারে পাট চাহিদা বাড়বে, কারণ আমাদের চালের বস্তা, সারের বস্তা বাধ্যতামূলকভাবে পাটের করতে হবে, এই জন্যই পাটের চাহিদা বাড়বে। এই অবস্থায় আমরা যাতে পাট যাতে বাইরে নিয়ে যেতে পারে সেই জন্য আমরা আমাদের আমাদের বর্ডার গার্ড এবং এদেরকে আমরা ওইখানে অ্যাড্রেস করেছি। এদিকে সীমান্তে সন্ত্রাস সহ বিরাজমান সমস্যাগুলো সমাধান করে প্রতিবেশী দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আশ্বাসের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ ভারত জেলা প্রশাসক পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। সকাল 10টায় চট্টগ্রাম সার্কিট হাউসে শুরু হওয়া এই বৈঠক শেষ হয় দুপুর 1:30টায়। এ সময় বাংলাদেশ ও ভারত সীমান্তে পাচার ও চোরাচালান সহ বিভিন্ন অপরাধ দমনে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। বৈঠকে চট্টগ্রাম ছাড়াও বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির জেলা প্রশাসকরা অংশ নেন। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন মিজোরাম প্রদেশের বিভিন্ন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ সহ দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
আগামী 24 ডিসেম্বর দ্বিতীয় পর্যায়ে ত্রিপুরা রাজ্যের জেলা প্রশাসকদের সাথে সীমান্ত ইস্যু নিয়ে বৈঠকের কথা রয়েছে। ফরিদপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। গতরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে অলোক সেনের স্ত্রী জানান, দুর্বৃত্তদের আঘাতে তার স্বামীর দুহাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজে তার প্রাথমিক চিকিৎসা হলেও ঝুঁকিমুক্ত রাখতে তাকে ঢাকায় আনা হয়েছে। গতকাল বিকেলে ফরিদপুরে নিজ বাসার সামনে মুখোশ পরা কয়েকজন যুবক অলোক সেনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। দুটো ছেলে গেটে এসে ডাকলো, তারপর ও গেট খুলে বেরিয়ে গেল। আমি ভিতরে ছিলাম। তারপরেই কয়েক সেকেন্ড পরে একটা চিৎকার শুনে আমি বেরিয়ে যাই। গিয়ে দেখি যে এলোপাথারি কোপ দিচ্ছে। আমি তাড়াতাড়ি আমার হাজব্যান্ডকে জড়িয়ে ধরি, চিৎকার দিয়ে আশেপাশের লোকজন আসে। তখন ওরা আমাকে ধাক্কা মেরে ফেলে তারপর একটা কোপ দিচ্ছে। দেওয়ার পরে ওরা আর কি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসছে, তখন ওরা পালিয়ে গেছে। একটা ধরেও ছিল যে কোবাচ্ছিল ওই ছেলেটাকে, কিন্তু ধরে রাখতে পারেনি। ওদের মুখ সবারই আটকানো ছিল। দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যৌথ অভিযানে নাশকতার বিভিন্ন মামলায় বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মী সহ 104 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, নাশকতা প্রতিরোধে দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত ঝিনাইদহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক শিবির কর্মী সহ জামাতের 5 জনকে গ্রেপ্তার করা হয়। একই সময় নাশকতা ছাড়াও হত্যা, ছিনতাই সহ বিভিন্ন মামলায় আরও 27 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া নাশকতার পরিকল্পনার সময় সাতক্ষীরা থেকে জামাত শিবিরের 6 নেতাকর্মী সহ 29 জন এবং নড়াইল থেকে আরও 42 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মাদারীপুরের কালকিনিতে প্রাথমিক শিক্ষা সমাপনীর এক পরীক্ষার্থী ও তার খালাকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির ধামাচাপা দিতে প্রভাবশালীদের আশ্রয়ে ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে অভিযুক্তরা। এদিকে ঘটনার 4 দিন পেরিয়ে গেলেও মামলা নিতে গড়িমসি করছে পুলিশ। তবে এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি পুলিশের কোনো কর্মকর্তা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ এর তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 20 নভেম্বর রাতে খালার সঙ্গে ঘুমিয়েছিল মাদারীপুরের কালকিনির 5ম শ্রেণীর এক শিক্ষার্থী। স্বজনদের অভিযোগ, এ সময় বেড়া কেটে ঘরের ভেতর প্রবেশ করে স্থানীয় আতাউর ও তার 5 সহযোগী। অস্ত্রের মুখে জিম্মি করে ওই শিক্ষার্থী ও তার খালাকে জোর করে পাশের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে তারা। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরা। আতাউর আর তার সাথে 5-6 জন লোক ছিল, আমাদের গলায় অস্ত্র ঠেকাইয়া বাইরে নিয়ে গেছেন। আমার বোনের আমাদের চকের মধ্যে থেকে নিয়েছে। নির্যাতিতাদের স্বজনদের অভিযোগ, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় পুলিশ মামলা নিচ্ছে না। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হয়নি তারা। ভয় ঠয় দেখাইয়া আমার কোনো লড়াচড়া দিতে দেয় নাই। আমার কথা যদি তুমি বলো কোবাইয়া শেষ করে ফেলবো। থানায় মামলা দিতে গেছে, আমাকে মামলা নেয় নাই। অন্যদিকে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ওরা যে কাজগুলো করছে ওকে পাশে বিরাট রেকর্ড আছে, বড় ধরনের মামলা মোকদ্দমা আছে। সামনে জানি কেউ এই কাজ না করে, আমি জন্য আমরা ন্যায্য বিচার চাই। এদিকে শারীরিক পরীক্ষার পর নির্যাতিতাদের হাসপাতালের 1 স্টপ ক্রাইসিস সেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। যথাযথ চিকিৎসা চলছে। তাদের যে আলামত সেটা আমরা নিয়েছি, সেটা আমরা পরীক্ষাগারে পরীক্ষার জন্য পাঠিয়েছি। ঘটনার পর থেকে অভিযুক্ত আতাউর ও তার সহযোগীরা পলাতক রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। দিনাজপুরে ইতালিয়ান নাগরিক ডাক্তার পিয়েরো পারোলারির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে উত্তরবঙ্গ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে জড়ো হন জেলার বিভিন্ন চার্চের পাদ্রী ও ধর্মযাজকরা। পরে উত্তরবঙ্গ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন করেন তারা। এতে স্থানীয়দের পাশাপাশি সুশীল সমাজের ব্যক্তিরাও অংশ নেন। পরে মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে আগামী 29 ও 30 নভেম্বর সবার মঙ্গল কামনায় বিভিন্ন চার্চ ও মিশনারিতে মোমবাতি প্রজ্বলন এবং কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতি পালন করা হবে বলে জানান ধর্মযাজকরা। গত 18 নভেম্বর সকালে শহরের বিআরটিসি ডিপোর সামনে সড়কে হামলার শিকার হন ইতালিয়ান নাগরিক ডাক্তার পিয়েরো পারোলারি। রংপুরে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
সকাল 11:30টার দিকে শহরের স্টেশন রোডে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে অভিভাবকরাও অংশ নেন। পরে সেখানে তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্যরা। জেলা প্রশাসক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেওয়ার পরও বিভিন্ন প্রতিষ্ঠান নির্ধারিত অর্থের চেয়ে বেশি আদায় করছে বলে অভিযোগ করেন অভিভাবকরা। এই বাড়তি অর্থ আদায় বন্ধের পাশাপাশি অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ারও দাবি জানান বিক্ষুব্ধরা। এই কর্মসূচির কারণে প্রেস ক্লাবের সামনে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আমাদের ফি নির্ধারণ করা হয়েছে 1400 টাকা, সেখান থেকে আমাদের কাছে নেওয়া হয়েছে 7,500 টাকা, 9,500 টাকা, 10,000 টাকা। বোর্ড ফি, কেন্দ্র ফি এসব বাড়ায় নেওয়া হয়েছে। যারা এক সাবজেক্টে 2 সাবজেক্টে যাদের অকৃতকার্য গেছে তাদের রিটেস্ট না নিয়ে টাকা নিয়ে তাদেরকে পরীক্ষা দেওয়া হচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে কেন টাকার সাথে তুলনা করা হচ্ছে? আমাদের টাকাটা দিতে হবে। যারা আমাদের কাছে অতিরিক্ত টাকা নিচ্ছে সেই টাকাটা আমরা চাই। এই জন্য আমাদের লড়াই যতটুকু করার দরকার আমরা করব। 2018 সালের নভেম্বরের মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর মেঘনা গোমতী দ্বিতীয় সেতু এবং কাঁচপুরে একটি ফ্লাইওভার নির্মাণ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রকল্পগুলো নির্মাণে ব্যয় হবে প্রায় 8,500 কোটি টাকা। এর মধ্যে প্রায় 6,500 কোটি টাকা অর্থায়ন করবে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা। সকালে রাজধানীর একটি হোটেলে জাইকার সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের এই প্রকল্পগুলো নির্মাণ কাজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। নতুন 3টি সেতুর পাশাপাশি কাশপুর ইন্টারসেকশনে নির্মিত হবে একটা ফ্লাইওভার। ঢাকা সিলেট মহাসড়কের যানবাহনগুলো ফ্লাইওভার ব্যবহার করে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে 8,500 কোটি টাকা, যার মধ্যে প্রায় 6,500 crore জাপান আমাদেরকে দিচ্ছে। জাপান সরকার আমি বলবো যে এটা এবং জাইকার মাধ্যমে। দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত বেশিরভাগ কর্মীরই তাদের চাকরি নিয়ে সন্তুষ্ট নয়। আর এই অসন্তোষের পেছনে কাজের পরিধি অনুযায়ী প্রত্যাশিত বেতন ভাতা ও কর্মপরিবেশের সুযোগ সুবিধার অভাবকে দায়ী করছেন এ খাতের কর্মীরা। তবে বিভিন্ন খাতভিত্তিক মজুরি কাঠামো নির্ধারণ সম্ভব হলে চাকরিতে অসন্তুষ্টির হার কমানো সম্ভব হবে বলে মনে করছেন চাকরিদাতারা। বিস্তারিত জানাচ্ছেন এজে মাহমুদ। প্রাইভেট সেক্টরে এ ধরনের একটা নীতিমালা আনা উচিত, যার আন্ডারে অ্যাটলিস্ট যারা এমপ্লয়ি আছে তারা একটা নিয়মের মধ্যে আসতে পারে যে আমাদের জব নিশ্চয়তা থাকবে। আমাকে দিয়ে যে পরিমাণ খাটিয়ে নিচ্ছে আমার মনে হয় যে স্যালারিটা পর্যাপ্ত না। প্রমোশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মদক্ষতা এই জিনিসগুলো বিবেচনায় না এসে তাদের কাছের জনকে প্রমোশন দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকে। কর্মস্থল সম্পর্কিত এমন বক্তব্যই স্পষ্ট করে দেয় কাজ ও কর্মক্ষেত্র নিয়ে কতটা অসন্তুষ্ট বেসরকারি খাতের কর্মীরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের মোট কর্মজীবীর সংখ্যা প্রায় 5,41 লাখ। এর মধ্যে সরকারি কর্মজীবীর সংখ্যা প্রায় 21 লাখ ও বেসরকারি খাতে কর্মরত রয়েছেন প্রায় 5,20 লাখ মানুষ। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্যালাপের এক প্রতিবেদনে দেখা গেছে বিশ্বের 158টি দেশের মধ্যে বাংলাদেশে সন্তুষ্টির সাথে খুব ভালো চাকরি করছেন মাত্র 2% আর মোটামুটি ভালো মানের চাকরি করছেন 9% কর্মী। তবে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় বেসরকারি খাতের কর্মীদের সুযোগ সুবিধা নিশ্চিত ও সন্তুষ্টি অর্জন করা সম্ভব বলে মনে করছে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো। সোশ্যাল সেফটি নেটের মধ্যে সরকার আমাদের এই যারা কর্মস্থলে আছে বা কর্মসংস্থান যাদের আমরা করেছি তাদেরকেও সোশ্যাল সেফটি নেটের মধ্যে আনতে হবে, তাহলে তাদের মধ্যে যে ডিসস্যাটিসফ্যাকশনটা আছে সেটা হয়তো দূর হয়ে যাবে। কর্মীদের অসন্তুষ্টির কারণে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনায় নেতিবাচক প্রভাব পড়ে বলে মনে করছে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন। প্রতিষ্ঠানের কর্মী হিসেবে অসন্তুষ্ট, স্বাভাবিকভাবেই উনি অন্য জায়গায় চাকরি খুঁজবেন। একজন কর্মী যত বেশি থেকেছেন ততটুকু দক্ষতা অর্জন করেছেন, তারপরে উনি এই দক্ষতাটা নিয়ে আরেকটা প্রতিষ্ঠানে চলে যাবেন। সো আমার প্রতিষ্ঠানের জন্য এটা একটা লস। বর্তমানে জিডিপিতে বেসরকারি খাতের অবদান প্রায় 85%। কর্মক্ষেত্রে কর্মীদের সন্তুষ্টি অর্জিত হলে তা আরও বাড়ানো সম্ভব বলে মনে করছে সংগঠনটি। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। সাগরে মাছ ধরার ভরা মৌসুম শুরু হয়েছে, আর শুরুতেই জলদস্যুতার কবলে পড়েছে জেলেরা। এতে জেলে ও ট্রলার মালিকদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। আর কোস্টগার্ড বলছে নানা সংকট এবং সমস্যার কথা।
সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলে ও ফিশিং ট্রলার মালিকদের মতে শীতের সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে মাছ ধরার ভরা মৌসুম শুরু হয়, আর শুরুতে মাছও ধরা পড়ছে প্রচুর। কিন্তু প্রতিদিন সাগরের বিভিন্ন পয়েন্টে জলদস্যুর কবলে পড়তে হচ্ছে জেলেদের। বিশেষ করে মহেশখালীর সোনাদিয়া থেকে সুন্দরবনের পয়েন্ট পর্যন্ত জলদস্যুরা হানা দিচ্ছে প্রতিনিয়ত। এতে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। অন্যদিকে ফিশিং ট্রলার মালিকদের মধ্যে নেমে এসেছে চরম হতাশা। সাগরে যাইলে আমরা ডাকাইতে আমাগরে গুলি করতে আছে, প্রতিদিন দূরাইতে আছে, গ্যাসের দ্বারে ধরে লাইনে, কুতুক দিয়ে লাইনে ধরে, 8 বাম 10 বাম মুগুরে লাইনে ধরে, মাঝে মালাকে অসম্ভব নির্যাতন করে, মারে ধরে, মানে গুলি মারে, বাতারে মরে যাওয়ালে তাদের কোনো যায় আসে না। সাগরে যেতে পারতেছি না, আমাদেরকে ডাকাতে মারধর করে। এই অবস্থায় সাগরকে জেলেদের জন্য নিরাপদ করার দাবি জানিয়েছেন কক্সবাজার ফিশিং ট্রলার মালিক সমিতির নেতারা। সমস্ত বিষয় নিয়ে আমরা খুব উদ্বিগ্ন, কারণ এখানে সরকার আছে, প্রশাসন আছে। সরকার চাইলে ডাকাতরা এক মুহূর্ত থাকতে পারে না। আর কক্সবাজারে দায়িত্বরত কোস্টগার্ডের কর্মকর্তা জানালেন, জনবল ও নৌযান সংকটের মধ্যেও তারা যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন। কাঠের বোট আছে, আমরা পেট্রোলিং করি, এটার মানে স্পিড তো কত, মানে ঘন্টায় আমরা 5 কিলো যাইতে পারি। এই কাঠের বোট দিয়ে তো আমাদের এত বড় ডিপ সাগরে পেট্রোলিং করা কি আমাদের সম্ভব? কক্সবাজারে ছোট বড় মিলিয়ে ফিশিং ট্রলার রয়েছে প্রায় 4,500, আর 5 লাখ মানুষ মৎস্য আহরণ ও বিক্রি সহ নানা প্রক্রিয়ায় জড়িত। সময় সংবাদ, কক্সবাজার। শীতের সাথে সাথে সিরাজগঞ্জে ব্যস্ত হয়ে উঠেছে কাজীপুরের কম্বল পল্লীগুলো। কম্বলের মান ভালো ও দাম কম হওয়ায় দেশব্যাপী এই কম্বলের চাহিদা রয়েছে। তবে সরকারি বেসরকারিভাবে সহায়তা পেলে এর আরও প্রসার ঘটবে বলে মনে করছেন এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুণ্ডু। যমুনা নদী ভাঙন কবলিত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিমুলদহ, কুনকুনিয়া, ঢেকুরিয়া, বেলতল, মাঝবাড়ি সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে প্রায় 10 বছর ধরে তৈরি হচ্ছে বাহারি রকমের কম্বল। আর এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এলাকার প্রায় 10,000 হতদরিদ্র মানুষ। এখানে তৈরি হচ্ছে 100 থেকে 1000 টাকা মূল্যের নানা রঙের কম্বল। অনেক দূর দূরান্ত লোক আসবে, আপনার রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ওখানকার পাঠিয়েছে, ওদেরকে মাল দিয়ে দেই। এখানে কম দামে ভালো মানের জিনিস পাওয়া যায়, ওই জন্য এখানে আসছে। সারা বছর আমরা কিনে তৈরি করে রাখি, আর সিজন আসলে আমরা বিক্রি করি। এদিকে পাইকারদের সাথে লেনদেনের জন্য শিমুলদহ বাজারে একটি সরকারি ব্যাংকের শাখা স্থাপনের পাশাপাশি পৃষ্ঠপোষকতার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও চেম্বারের নেতারা। আমাদের এই সমস্যা ব্যাংক নাকি টেকা তুলে জানাকে এই উপজেলা জানাকে দূরে সরকারি ঋণের ব্যবস্থা করে সরকারি ব্যাংকের থেকে, তাহলে অনেক সুবিধা হবে এবং এই লোকগুলা বাঁচবে। শিমুলদহ বাজারে যে প্রতিদিন 1.5 কোটি টাকা লেনদেন হয়, এই লেনদেনকে নিরাপদ করার জন্য একটি ব্যাংক স্থাপন করে এই শিল্পের প্রসার ঘটানোর জন্য আবেদন জানাচ্ছি। আর এই শিল্পের প্রসার ও মান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদেরকে আমরা যুব উন্নয়ন কল্যাণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা 10,000 টাকা করে প্রথম লোন দিয়েছি। যারা রিপে করেছে তাদেরকে আমরা 20,000 টাকা করে দিয়েছি। প্রতিদিন 50 লাখ টাকার বেশি কম্বল ক্রয় বিক্রয় হয়ে থাকে এ বাজারে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। জাতিসংঘে নবনিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের পরিচয়পত্র গ্রহণ করেছেন মহাসচিব বান কি মুন। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে পরিচয়পত্র হস্তান্তর করা হয়। সে সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান মাসুদ বিন মোমেন। এতে মিসেস বান কি মুন, জাতিসংঘের সহকারী মহাসচিব, স্থায়ী প্রতিনিধির স্ত্রী ফাহমিদা জেবিন, মিশনের উপস্থায়ী প্রতিনিধি সাদিয়া ফয়জুন্নেসা উপস্থিত ছিলেন। মাসুদ বিন মোমেন জাতিসংঘে বাংলাদেশের 14তম স্থায়ী কমিটির সদস্য। এর আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তুরস্ককে জঙ্গিদের সহযোগী উল্লেখ করে সিরীয় সীমান্তে রুশ বিমান ভূপাতিত করার কারণে আঙ্কারাকে ভয়াবহ পরিণতির শিকার হতে হবে বলে হুঁশিয়ার করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতাও বাতিলের ঘোষণা দিয়েছে রাশিয়া। একই সঙ্গে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় সিরিয়া উপকূলে ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে মস্কো। তবে রাশিয়ার বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে সার্বভৌমত্ব রক্ষায় বিমানটি ভূপাতিত করার দাবি করেছে তুরস্ক। আল্লাহু আকবার।
সিরিয়ার লাতাকিয়ার প্রদেশের ইয়ামাদি গ্রামে একটি রুশ হেলিকপ্টার টহল দেওয়ার সময় ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে সেটি ধ্বংস করার ভিডিও প্রকাশ করেছে আসাদ বিরোধী সশস্ত্র বিদ্রোহীরা। এ ঘটনায় এক রুশ মেরিন সেনা নিহত হয় বলে জানায় মস্কো। এর আগে তুর্কি F-16 যুদ্ধবিমান থেকে ছোড়া গোলার আঘাতে রুশ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর দুজন পাইলটের একজনকে হত্যা করা হয়। নিখোঁজ অপর পাইলটের ভাগ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। বিমান ভূপাতিত করার এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে রুশ সামরিক বাহিনী। সিরীয় সীমান্তে নিজেদের বিমান ভূপাতিত করায় তুরস্কের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা বাতিলের ঘোষণা দিয়েছেন উচ্চপদস্থ এক রুশ জেনারেল। বিমানটি ভূপাতিত করার আগে তুরস্কের পক্ষ থেকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এছাড়া সেটি সিরিয়ার ভূখণ্ডেই ছিল। এই ঘটনার পর সিরিয়ায় আমাদের নাগরিকদের জন্য যে কোনো হুমকি মোকাবেলায় দেশটির সীমান্তে ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। মঙ্গলবারের ওই ঘটনার বিবরণ দিয়ে তুর্কি সরকারের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবের কাছে লিখিত একটি চিঠির বরাত দিয়ে গণমাধ্যম জানায়, মাত্র 17 সেকেন্ডের জন্য রাশিয়ার দুটি যুদ্ধবিমানের একটি তুর্কি আকাশসীমায় ঢুকে পড়েছিল। যদিও এর আগে আঙ্কারার পক্ষ থেকে বলা হয়, তুর্কি আকাশসীমায় ঢুকে পড়ার পর অন্তত 10 বার বিমানটিকে গতিপথ পরিবর্তনের জন্য সতর্ক করা হয়। সীমান্ত প্রতিরক্ষার জন্যই এমনটা করা হয়েছে বলে জানান তুর্কি প্রেসিডেন্ট। সিরিয়ার তুরস্ক সীমান্তের কাছাকাছি এলাকায় কোনো আইএস নেই। সেখানে তুর্কি বংশোদ্ভূত সিরীয় নাগরিকদের বসবাস। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সীমান্তে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য। সবার উচিত তুরস্কের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনার পর তুরস্কের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। রাশিয়া জঙ্গি দমনে মার্কিন জোটের সঙ্গে একযোগে কাজ করে আসলেও তুরস্কের এমন আচরণকে উস্কানিমূলক হিসেবে বর্ণনা করেন তিনি। এর ফলে দুই দেশের সম্পর্কে মারাত্মক প্রভাব পড়বে বলেও জানিয়ে দেন পুতিন। তুরস্কের সীমান্ত থেকে 1 কিলোমিটার দূরে থাকা অবস্থায় আমাদের বিমানকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ ঘটনার পর তুরস্ক সরকার আমাদের সঙ্গে যোগাযোগ না করে ন্যাটোর সহযোগিতা চাইছে। এতে মনে হয় তারা চাইছে এখন ন্যাটো ও আইএস কে সহযোগিতায় মাঠে নামুক, কিন্তু এই উদ্দেশ্য কখনো বাস্তবায়ন হতে দেয়া হবে না। মধ্যপ্রাচ্যে আইএস এর তেল বাণিজ্য বাঁচিয়ে রাখতে তুরস্ক মরিয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন প্রেসিডেন্ট পুতিন। এদিকে রাশিয়ার একটি সুখোই যুদ্ধবিমান ভূপাতিত করার প্রতিবাদ জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবারের পূর্ব নির্ধারিত আঙ্কারা সফর বাতিল করেছেন। রুশ নাগরিকদের তুর্কি সফর না করারও পরামর্শ দেন তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বিপিএল প্রসঙ্গ। দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাট করছে রংপুর রাইডার্স। শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুরের সংগ্রহ 1 উইকেটে 93 রান। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরুটা বেশ দেখে শুনেই করে রংপুরের দুই ওপেনার সিমন্স ও সৌম্য। তবে সময়ের ব্যবধানে খোলস ছেড়ে বেরিয়ে আসেন তারা। ওভার প্রতি বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হাঁকিয়ে স্কোরবোর্ডে রানের গতি বাড়ান। কিন্তু আঘাত হানেন জাতীয় দলের পেস বোলিং সেন্সেশন মুস্তাফিজুর রহমান। হাত খুলে খেলতে থাকা সৌম্যকে স্লোয়ার বলে আউট করে দলকে ব্রেক থ্রু এনে দেন তিনি। রংপুরের দলীয় 38 আর ব্যক্তিগত 18 রানে সাজ করে ফেরেন সৌম্য সরকার। এরপর রংপুরের রানের চাকা সচল রেখেছেন সিমন্স ও মোহাম্মদ মিথুন। রংপুরের এটি তৃতীয় এবং ঢাকার এটি দ্বিতীয় ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের খবর। নিজেদের ঘরের মাঠ নু ক্যাম্পে অতিথি রোমাকে 6-1 গোলে উড়িয়ে দিয়ে শীর্ষ 16 নিশ্চিত করল বার্সেলোনা। মেসি সুয়ারেজের জোড়া গোলে প্রতিপক্ষের জালে গোলের বন্যা বইয়ে দিয়েছে কাতালানরা। এদিকে অপর ম্যাচে অলিম্পিয়াকোসকে 4-0 গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 16 নিশ্চিত করেছে আসরে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে রোমার ঘরের মাঠে 1-1 গোলে ড্র করে লুইক এনরিকের শিষ্যরা। তবে দ্বিতীয় লেগে ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে বিশাল ব্যবধানের জয় নিয়ে গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে কাতালানরা। শুরু থেকেই মেসি সুয়ারেজদের আগ্রাসী খেলার কাছে দুর্বল হয়ে পড়ে রোমার রক্ষণভাগ। আর শেষ সুযোগে প্রথমার্ধ শেষ হওয়ার আগে সুয়ারেজের 2টি এবং মেসির 1টি গোল হজম করতে হয় প্রতিপক্ষকে। দ্বিতীয়ার্ধেও 3টি গোল করে উৎসবে মাতে কাতালানরা। বিপরীতে খেলার শেষ মুহূর্তে মাত্র 1টি গোল পরিশোধের সুযোগ পায় রোমার এডিন জেকো। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে শরিকদের মতামত নেওয়া না নেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত কাল। নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি, চূড়ান্ত সিদ্ধান্ত রাতেই। বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদদের হত্যার হুমকির অভিযোগে রাজধানীর তেজগাঁও থেকে এক জামাত কর্মী গ্রেপ্তার। আইএস সন্দেহে বাড্ডা থেকে আটক আরো এক।
কোনো ধর্মই উগ্রবাদ সমর্থন করে না বলছেন চিন্তাবিদরা। ধর্মের আড়ালে যে কোনো অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসার তাগিদ। প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। দহগ্রাম আঙ্গুরপোতায় মোবাইল ফোনে 3G কার্যক্রমের উদ্বোধন। এবং ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণের মামলায় শিক্ষক পরিমলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। দর্শক, এই ছিল আমাদের দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।